ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, দীর্ঘ অপেক্ষায়ও মিলছে না পর্যাপ্ত সিএনজি। ঢাকার বাইরে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরে প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ। আজকে বন্ধর দিন, আমরা যে গ্যাস নিয়ে রাখবো এটাও আমরা পাচ্ছি না। মাঝে গ্যাস বন্ধ করে দিচ্ছে, 3 ঘন্টা পরে আবার এই সিরিয়াল ধরছি। হয়তো সমাধান করে দেন, আর না হয়তো হচ্ছে যে গ্যাস পাম্প বন্ধ করে দেন। গ্যাস নাই, কোনো কারেন্ট থাকে না। 1 ঘন্টা বিদ্যুৎ থাকে, 3 ঘন্টা থাকে না। এটা আসলে খুব দুর্বিষহ অবস্থা। নাগরিক সংকট নিয়ে আলোচনায় সংসদের জরুরি অধিবেশন ডাকার আহ্বান বিরোধী দলের। জনগণের যে সাফারিংগুলো, এটা আসলেই অতিষ্ঠ। আমরা এগুলা নিয়ে মনে করি যে সংসদে অর্থবহ আলোচনা করা উচিত। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণ ভারতের, জানালেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। আমন্ত্রণ জানানো হয়েছে ব্রিক্স সম্মেলনেও। সরকারের 180 দিন উপলক্ষে রাজধানীতে যুবদলের শুভেচ্ছা মিছিল। দায়িত্ব নেওয়ার 6 মাসে বেশিরভাগ প্রতিশ্রুতি পূরণের দাবি রিজভীর। শিপইয়ার্ডে ট্যাঙ্কার কাটার সময় ছড়ায় বিষাক্ত গ্যাস, আক্রান্ত হয়ে 9 শ্রমিকের মৃত্যু। সীতাকুণ্ডে দুর্ঘটনায় গুরুতর অসুস্থ 13, ছিল না পর্যাপ্ত নিরাপত্তা। হামের সুরক্ষা বলয় ভেঙে পড়ায় প্রতিদিনই ঝরছে প্রাণ। জটিল রোগে আক্রান্তরাই বেশি কাবু, উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গুর জিনোটাইপ পরিবর্তনে সংক্রমণ বাড়ার আশঙ্কা। এবং অপরাধ না করেও ফাঁসির আসামি হয়ে 21 দিন কারাভোগ। কক্সবাজারের সোনামিয়ার পরিচয় ব্যবহার রোহিঙ্গা যুবকের, মাদক মামলার তদন্তে সত্য বেরিয়ে আসায় খালাস। ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, রাজধানীর অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ। খোলা থাকা পাম্পগুলোতেও দীর্ঘ অপেক্ষায় অসহনীয় ভোগান্তির পরও মিলছে না পর্যাপ্ত সিএনজি। গ্যাস না পেয়ে রোজগারে টান পড়েছে অনেক যানবাহন চালকের। রাজধানীর শ্যামলীর বাসিন্দা মাহবুব আলী গ্যাস সংকট শুরুর পর থেকেই তার ব্যক্তিগত গাড়ি নিয়ে বেশ বিপাকে। বাসার আশেপাশে গ্যাস না পাওয়ায় বিভিন্ন এলাকার ফিলিং স্টেশন ঘুরে গ্যাস সংগ্রহ করছেন তিনি। কোন দিন এটা সমস্যার সমাধান হবে তাও সঠিকভাবে, ওনারা তো 3 দিন আগে বলছিল 72 ঘন্টা, অলরেডি তো আজকে তো 72 ঘন্টা হয়ে যাওয়ার কথা, তারপরেও তো বোঝা যাচ্ছে না যে আজকে হবে না কালকে হবে। অনেক কষ্ট। ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তির একই চিত্র। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অসহনীয় অপেক্ষার পরও মিলছে না পর্যাপ্ত গ্যাস। বন্ধ অধিকাংশ ফিলিং স্টেশন, ক্ষুব্ধ সাধারণ মানুষ। ভোর 5টার সময় আইসি সিরিয়ালে, এখনো গ্যাস পাই নাই। আজকে বন্ধর দিন, আমরা যে গ্যাস নিয়ে রাখবো এটাও আমরা পাচ্ছি না। মাঝে গ্যাস বন্ধ করে দিচ্ছে, 3 ঘন্টা পরে আবার এই সিরিয়াল ধরছি। হয়তো সমাধান করে দেন, আর না হয়তো হচ্ছে যে গ্যাস পাম্প বন্ধ করে দেন। গ্যাস দেওয়ার দরকার নাই, সব গাড়ি এলপিজিতে চলে যাক, আর যার সামর্থ্য থাকবে সে তেলে চালাবে। লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময়ের অপেক্ষায় মেজাজ হারাচ্ছেন চালকদের অনেকে। তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, একদিকে ব্যবসায়িক ক্ষতি, অন্যদিকে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণেও হিমশিম পরিস্থিতি। গত মাসে 10 লাখ বা 13 লাখ টাকা লসে আছে, যেগুলো খরচের বাদ দিয়ে আমাদের স্টাফদের বেতন দিয়া আমরা লসে আছি। আমরা যেরকম গ্যাস পাচ্ছি সেরকমই দিচ্ছি। দীর্ঘ সারি লাইন হয়ে থাকে, পাবলিকরাও আমাদের সাথে উত্তর ব্যবহার করে, তারপরে আমরা যেটা পাচ্ছি সেটাই দিতে পারছি। কখনো রোদ, কখনো বৃষ্টি, আর এর মধ্যেই গ্যাসের জন্য দীর্ঘ প্রতীক্ষা। রাজধানীর প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তির একই চিত্র। এর শেষ কোথায় জানে না কেউ। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, এভাবে আর কয়েকদিন চললে বন্ধ রাখতে হবে সম্পূর্ণ সরবরাহ। এতে বন্ধ হয়ে যেতে পারে নগরীর পুরো যানবাহন ব্যবস্থা। একই সঙ্গে ভোগান্তিতে রয়েছেন নগরীর সাধারণ চালকরা। সকলের প্রত্যাশা, এ সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেবে সরকার। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকার বাইরে গ্যাস সংকটের সঙ্গে যুক্ত হয়েছে তীব্র লোডশেডিংয়ের ভোগান্তি। যানবাহন চলাচল, কারখানায় উৎপাদনের পাশাপাশি ব্যাহত হচ্ছে বাসাবাড়িতে রান্নাবান্নার কাজ, যার নেতিবাচক প্রভাব পড়েছে জনজীবনে। এদিকে যান্ত্রিক ত্রুটির কারণে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে।
ফিলিং স্টেশনে নেই গ্যাস, জ্বালানি নিতে সড়ক জুড়ে যানবাহনের দীর্ঘ সারি। অপেক্ষা করতে করতে অনেকে ঘুমিয়ে পড়ছেন। কমছেই না গ্যাস ও বিদ্যুৎ সংকট। গ্যাস না থাকায় যানবাহন চলাচল, বাসাবাড়িতে রান্না করা ও শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে জনজীবনে। ফিলিং স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষা করে ভোগান্তিতে পড়েছেন যান চালকরা। কিছু স্টেশনে গ্যাস মিললেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলছেন তারা। আর শিল্প সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত সংকটের সমাধান না হলে দেশের রপ্তানি খাত বড় ঝুঁকির মুখে পড়তে পারে। ৩-৪ দিন আগ থেকে গ্যাসের ফাঁসাটা পুরো চলে গেল। রাত্রে আসিও বসে থাকি, দিনেও বসে থাকি, লাইনে গ্যাস নাই। 50 টাকা, 40 টাকা, 60 টাকার গ্যাস ঢুকে, লাইনে গ্যাস নেই। তখন আমরা কি করব? ড্রাইভাররাও অনেক কষ্ট করতেছে। আমাদের সাপ্লাইয়ের পরিমাণ যখন কম হয় আর গ্রাহক যখন সবাই মিলে একসাথে ব্যবহার করে, তাহলে তখন কাছাকাছি মেইন লাইনের কাছাকাছি গ্রাহকগুলো গ্যাস ঠিকমতো পায়, দূর দূরান্তে যারা তারা ঠিকমতো পায় না। গ্যাস সংকটের পাশাপাশি চলছে তীব্র লোডশেডিং। বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকায় গরমে ভোগান্তিতে মানুষ। শুধু বাসাবাড়ি নয়, ব্যবসা প্রতিষ্ঠান এমনকি হাসপাতালেও হাসফাস অবস্থা। বিকল্প হিসেবে জেনারেটর চালাতে গিয়ে খরচ বাড়ছে শিল্প কারখানায়। 1 ঘন্টা বিদ্যুৎ থাকে, 3 ঘন্টা থাকে না। এটা আসলে খুব দুর্বিষহ অবস্থা। গ্যাস নাই, কোনো কারেন্ট থাকে না। আপনি সব দিক দিয়ে আমরা অনেক কষ্টের মধ্যে আছি। এদিকে শুক্রবার সকালে পাম্পে যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। ইউনিটটি চালু করতে একদিন সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মিরন আহমেদ, সময় সংবাদ। নাগরিক সংকট নিয়ে আলোচনার জন্য সংসদের জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সরকারের ব্যর্থতায় জনজীবন বিপর্যস্ত বলে এ সময় মন্তব্য করেছেন তিনি। এদিকে জামাত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেছেন, রাষ্ট্রের কাঠামোগত কোনো সংস্কার না করে ফ্যাসিবাদ জিয়ে রাখা হচ্ছে। নিজ নির্বাচন এলাকা মিরপুরের পীরের বাগে শুক্রবার জুমার নামাজ আদায় করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। নামাজ শেষে শিশু কিশোর সহ স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন, সরকারের নানা ব্যর্থতায় বিপর্যস্ত নাগরিক জীবন। জনগণের চলমান সংকট দূর করতে সংসদে জরুরি অধিবেশনের আহ্বান জানান তিনি। মানুষ নামাজে আসে, আমাকে বলতেছে গ্যাস দেন, গ্যাস নাই, পানি দেন, পানি নাই। বিদ্যুৎ অবশ্য এখানে শহর হওয়ার কারণে কিছুটা ভালো, কিন্তু গ্রামে তো মানুষ একবারে মরে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে। আমরা এগুলা নিয়ে মনে করি যে সংসদে অর্থবহ আলোচনা করা উচিত। জনজীবনের যে সাফারিংগুলো, এটা আসলেই অতিষ্ঠ। আমি আজকে জুম্মায় আসার আগেই ভারপ্রাপ্ত স্পিকার যিনি আছেন তাকে আমি ফোন করেছি এবং আমি বলেছি যে সংসদের অধিবেশন জরুরিভাবে ডাকেন। এদিন সকালে খুলনা প্রেস ক্লাবে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এক যুব প্রতিনিধি সম্মেলনে যোগ দেন জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার। এ সময় তিনি অভিযোগ করেন, রাষ্ট্রের কাঠামোগত কোনো সংস্কার না করে সরকার পুরনো ফ্যাসিবাদী কাঠামোই জিয়ে রেখেছে। ওরা একবারও বলেন না যে আমরা গণভোট মানব, ওনারা বলেন জুলাই সনদ মানব অক্ষরে অক্ষরে। তার অর্থ হলো ওই যে কয়টা নোট অফ ডিসেন্ট দিয়েছেন ওটা বাদ দিয়ে যা থাকে তাই ওনারা মানবেন। তো ওটা বাদ দিয়ে যা থাকবে তাতে সংবিধানের কোনো গুরুত্বপূর্ণ কাঠামোগত পরিবর্তন হবে না, এটা একেবারে ইম্যাটেরিয়াল। জুলাই সনদ বাস্তবায়ন হলে কোনো রাজনৈতিক দলই আধিপত্যবাদী হয়ে উঠতে পারবে না বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরোয়ার। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণ জানিয়েছে ভারত। শুক্রবার বিষয়টি নিশ্চিত করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র রণধীর জয়সওয়াল আরও জানিয়েছেন, ব্রিক্স সম্মেলনের বৈঠকের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতীয় গণমাধ্যম বলছে, আগামী সপ্তাহে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2 দিনের সফরে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ, পানি বন্টন, বাণিজ্য, সীমান্ত, জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে। দিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানায় ভারত। তবে সাম্প্রতিক কিছু ইস্যু ঘিরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। এর মধ্যে গেল 10 আগস্ট ঢাকায় তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী।
শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি দাবি করে আগামী সপ্তাহের শেষ দিকে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্ভাব্য সফর ঘিরে ঢাকা ও নয়াদিল্লিতে প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে গণমাধ্যমটি। তবে সফরের চূড়ান্ত তারিখ ও কর্মসূচি এখনও নির্ধারিত হয়নি। গণমাধ্যমের দাবি অনুযায়ী 2 দিনের সফরে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। দ্বিপক্ষীয় বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুর পাশাপাশি বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তা গুরুত্ব পেতে পারে বলেও দাবি করা হচ্ছে। এদিকে নিয়মিত ব্রিফিংয়ে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে দেশটির সরকার। We have extended invitation to the Prime Minister of Bangladesh for a bilateral visit. We've also extended an invitation to the Prime Minister of Bangladesh for a visit to India for the outreach session of the BRICS summit. ব্রিফিংয়ে বাংলাদেশে ডিজেল সরবরাহের বিষয়েও প্রশ্ন করা হয়। জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশের সঙ্গে ডিজেল সরবরাহের জন্য ভারতের চুক্তি রয়েছে। সার্বিক দিক বিবেচনায় সিদ্ধান্ত নেবে ভারত সরকার। As you know that we have an ongoing arrangement with Bangladesh for supply of diesel. This continues. Insofar as the additional request that you mentioned is concerned, this will be examined keeping in mind our own requirement, our refining capacity. 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর 2 দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। সবশেষ দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল মতবিনিময়ের ঘটনায় নতুন করে উত্তেজনা বাড়ে। ভারতকে কড়া প্রতিক্রিয়াও জানায় বাংলাদেশ। নাসরিন রুমি, সময় সংবাদ। ভারতের সঙ্গে কোনো ধরনের আপোষ করে নয়াদিল্লি সফর করলে জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীর যাত্রাবাড়িতে আয়োজিত গণসমাবেশে কথা বলেছেন তিনি। জবাবদিহি নিশ্চিত না করে প্রধানমন্ত্রীর ভারত সফর করা উচিত নয় বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। দুর্নীতি ও লুটপাটের কারণে দেশে তীব্র জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে দাবি করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ। চলমান সংকট দ্রুত নিরসন করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই সরকার যদি গণভোটের গণনায় বাস্তবায়ন না করে, আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না। এই সরকার যদি গ্যাস সরবরাহ করতে না পারে, গ্যাসের দাম যদি দাম না কমায়, বিদ্যুৎ যদি সরবরাহ করতে না পারে, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে, চাঁদাবাজির কারণে কেউ ব্যবসা করতে পারছে না। এই সকল পরিস্থিতির যদি পরিবর্তন করতে না পারে, আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না। সরকারের 180 দিন পূর্তি উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল করে যুবদল। 6 মাসে বেশিরভাগ প্রতিশ্রুতি পূরণের দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল রাজধানী সহ সারা দেশে দোয়া মাহফিলের আয়োজন করবে বিএনপি। সরকারের 6 মাস পূর্তিতে রাজধানীতে আনন্দ মিছিল বের করে যুবদল। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা। যুবদলের নেতাকর্মীরা সরকারের বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতি এবং প্রথম 6 মাসের কার্যক্রমের সফল বাস্তবায়নের প্রশংসা করেন। নটরডেম কলেজ এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি ফকিরাপুল হয়ে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এদিকে শুক্রবার দুপুরে নয়াপল্টনের সংবাদ সম্মেলনে দলের সাম্প্রতিক কর্মসূচি ও রাজনৈতিক অবস্থান নিয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনার 180 দিন পূর্তি উপলক্ষে সারা দেশের নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিএনপি। আমাদের ম্যানিফেস্টোতে যেটি উল্লেখ আছে, যেটি অঙ্গীকার করা হয়েছে নির্বাচনের প্রাক্কালে, সেগুলো অধিকাংশই পূরণ হয়েছে। কোথাও হয়তো 19-20 হতে পারে। সরকার গত 180 দিনে যতটুকু কাজ করেছে, আগামী 6 মাসে কাজের গতি তার চেয়েও ত্বরান্বিত হবে বলে জানান রুহুল কবির রিজভী। ইমপ্লিমেন্টিং যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, সেই ইনস্ট্রুমেন্টগুলো মোটামুটি গুছিয়ে নিয়ে কাজগুলো করতে হচ্ছে। তো সুতরাং আপনি দেখবেন যে এর পরবর্তী 6 মাস আরও জোরালোভাবে এটা অ্যাক্সেলারেট হবে এবং এটা ত্বরান্বিত হবে এবং কর্মসূচিগুলো সফল
বাস্তবায়ন হবে। এদিকে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানী সহ সারা দেশে দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে গুলশানে বাদ আসর বিশেষ দোয়ার আয়োজন করা হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলা, মহানগর ও ইউনিট পর্যায়েও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। ঢাকা সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দোয়া অনুষ্ঠিত হবে। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। এলএনজি ট্যাঙ্কার কাটার সময় ছড়ায় বিষাক্ত গ্যাস। আক্রান্ত হয়ে প্রাণ গেল 9 শ্রমিকের। সীতাকুণ্ডের শিপইয়ার্ডে দুর্ঘটনায় গুরুতর অসুস্থ 13 জনকে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। স্বজনদের অভিযোগ, শিপইয়ার্ডে ছিল না নিরাপত্তা ব্যবস্থা। ফায়ার সার্ভিস বলছে মালিক পক্ষের গাফিলতিতে এই দুর্ঘটনা। সঠিক নিয়ম মানলে এড়ানো যেত প্রাণহানি। অন্যান্য দিনের মতো চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীর জাহাজ ভাঙা কারখানা ফেরদৌস স্টিলে কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ করে কারখানার ভেতর থেকে শ্রমিকদের চিৎকার শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে পুরনো এলএনজি ট্যাঙ্কার কাটার কাজ করছিলেন শ্রমিকরা। এই সময় বিষাক্ত গ্যাস নির্গত হতে শুরু করে। ইয়ার্ডের ভেতরেই অজ্ঞান হয়ে পড়েন অনেকে। তাদের উদ্ধার করতে এগিয়ে যান অন্য শ্রমিকরা। কাটিং করার সাথে সাথে বিষাক্ত গ্যাসগুলা লিক হওয়ার কারণে যে কাটিং করতে নামছে উনি জায়গাতে শেষ। 6 জন লোক এইভাবে পড়ে আছে। তখন ওই 6 জন লোককে আমরা কি নিজের হাতে করি ওই দিক থেকে কিছু দিকে আনি দেওয়ার পর আরগুলা নিয়ে আসে। এতবার ইন্ডাস্ট্রি অ্যাম্বুলেন্স নাই কেন? আর এতগুলো যে গণ্যমান্য ব্যক্তিরা আছে, দরজা খুলতে বলছে, দরজা খুলে নেই কেন? সবাইকে এখানে আইনের আওতায় আনা হোক যারা এতে জড়িত আছে। গ্যাসের তীব্রতায় ঘটনাস্থলে 3 জন মারা যান। বাকিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানে আরো 6 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্বজনদের অভিযোগ, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে শ্রমিকরা মারা গেছে। বিষাক্ত গ্যাস তো সবাইকে আক্রমণ করে হলো। গ্যাস ঢুকে না, মাস্ক আছে কতগুলো, ওরা এগুলো ব্যবহার করা যায়, এরা সেফটি নেই নাই, এটা কোনো সেফটি নেই নাই, এই সেফটি নেই না দিয়ে অবস্থা হয়ে গেছে। মালিক পক্ষের দাবি, ছুটির দিন হওয়াতে সব নিরাপত্তা ব্যবস্থা থাকার পরেও সঠিকভাবে উদ্ধার তৎপরতায় দেরি হয়েছে। তবে হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। যারা এখানে ইনসিডেন্টের ভিকটিম হয় ওনাদেরকে আমরা রেস্কিউ করতে আমাদের সময় লেগে যায়। যদি একটা অপারেশনাল ডের মধ্যে হইতো, মানে যখন কার্যক্রম চলে, তাহলে অবশ্যই আমরা এত ক্ষয়ক্ষতি হতো না। যারা এখানে আহত হয়েছেন ওনাদের সম্পূর্ণ চিকিৎসা এটা আমাদের দায়িত্বে, এবং যারা নিহত হয়েছেন ওনাদের যত ক্ষতিপূরণ আছে রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী, এবং আমরা ওনাদের পারিবারিকভাবে যতটুকু যেভাবে ক্ষতিপূরণ আমরা সর্বোচ্চ ক্ষতিপূরণ ইনশাল্লাহ আমরা দেব। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের একটি টিম দুর্ঘটনাস্থল পরিদর্শন করে। ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থল থেকে এখনো বিষাক্ত গ্যাস নির্গত হচ্ছে। চাপ বেশি থাকার কারণে দুর্ঘটনাস্থলে শেষ পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি। শিপইয়ার্ডের যে ইনচার্জ আছে ওনার সাথে আমি কথা বলেছি। উনি বলেছেন যে ওনাদের তথ্য অনুযায়ী এখানে আর কোনো ভিকটিম এটার ভিতরে নাই। তবে যেহেতু স্থানীয় জনগণ বলতেছে 2 একজন থাকতে পারে, এর জন্যই আমরা এখানে অবস্থান করতেছি, যাতে এই গ্যাসটা রিডিউস হইলে পরে আমরা পূর্ণাঙ্গ সার্চ করে আমরা এটা কনফার্ম করতে পারবো যে আর এটার ভিতরে কোনো ভিকটিম আছে কিনা। পুলিশ ও অর্থমন্ত্রী বলেছেন, দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। তাদের রিপোর্টের আলোকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য আমরা একটা তদন্ত কমিটি করব। জেলা প্রশাসন সহ পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস সম্মিলিতভাবে। শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশন থেকে প্রত্যেক পরিবারকে ওরা 10 লক্ষ টাকা করে, আমরা বলেছি ওদেরকে কম্পেনসেশনের কথা, ওরা 10 লক্ষ টাকা করে প্রত্যেক ফ্যামিলিকে দেওয়া হচ্ছে। তো সরকারের পক্ষ থেকে আমরা কিছু দেব। প্রাণ হারানো সবার বাড়ি ভাটিয়ারী এলাকায়। গত বছর এই জাহাজটি ফেরদৌস শিপইয়ার্ডে আনা হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এনে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী ফারুক ফের রবিন। যাচ্ছে তার কাছে। রবিন, আমরা রিপোর্ট দেখছিলাম, সেক্ষেত্রে আসলে ঘটনা কিভাবে ঘটলো? রবি, চট্টগ্রামের যে শিপইয়ার্ডের যে ঘটনাটি ঘটলো সেটি মর্মান্তিক এবং 9 জন শ্রমিকের প্রাণহানি। তো এটি কেবলমাত্র যে 9 জন মানুষের মৃত্যু সেটিই নয়, কারণ এর সঙ্গে কিন্তু যে 9টি পরিবারের তাদের জীবিকা সেটি কিন্তু এই মানুষগুলোর সঙ্গে সম্পৃক্ত ছিল। যে মানুষগুলো আজকে শুক্রবার ছুটির দিনে যারা গিয়েছিলেন যে এই জাহাজ ভাঙা শিল্পে তাদের কাজ করার জন্য, তাদের জীবিকা নির্বাহের জন্য, তাদেরকে আসলে সেই মানে কর্মস্থলে যাওয়ার কিছু সময় পরে তাদের যে মৃতদেহ বা সেটি তাদের পরিবারকে মানে বইতে হচ্ছে। এরকম একটি নিদারুণ ঘটনা যেটি ঘটলো, তার জন্য সবার আগে যাকে কাঠগড়ায় দাঁড় করাতে হয় সেটি হলো যে সংশ্লিষ্ট
কর্তৃপক্ষগুলো। কারণ আমরা জানি যেহেতু যে পুরনো যে জাহাজগুলো সেখানে কাটা হয়ে থাকে, তো সেই কারণে যে জাহাজের ভেতরের যে গ্যাসগুলো রয়েছে সেটি ঠিকমতো পরীক্ষা করা না করার বিষয়গুলো কিন্তু একটি বড় বিষয় থাকে, যে সেগুলোকে ঠিক মতন পরীক্ষা করা হয়েছিল কিনা। কারণ বিভিন্ন জায়গাতে কিন্তু যে গ্যাস কিংবা যে বাষ্প সেগুলো থাকতে পারে এবং সেখান থেকে দুর্ঘটনা ঘটতে পারে, এবং অতীতেও এরকম অনেক নজির রয়েছে যে দুর্ঘটনা ঘটার। তো সেই জায়গাতে কর্তৃপক্ষের বাড়তি সতর্কতার মানে প্রয়োজন ছিল, এবং অন্যদিকে শ্রমিকদেরকে যে যথাযথ নিরাপত্তা সরঞ্জাম সেটি সরবরাহ করা সেটিও কিন্তু একই সঙ্গে গুরুত্বপূর্ণ ছিল। তো সেটি করা হয়েছে কি হয়নি সেটি কিন্তু এখনও বড় একটি প্রশ্নের বিষয় রয়েছে। তো সেই জায়গায় কর্তৃপক্ষ যে কাঠগড়া রয়েছে সেটি নিঃসন্দেহে বলাই যায়। এবং ফায়ার সার্ভিস তারা মানে যে ঘটনাস্থল পরিদর্শন করে যেই মানে কথাটি বলেছে, এবং সেখান থেকে যে প্রাথমিক ধারণা পাওয়া যাচ্ছে সেটি বোঝাই যাচ্ছে যে রাসায়নিক মুক্ত করা হয়নি এই জাহাজটি, এবং তার ফলেই কিন্তু এই প্রাণহানির ঘটনাটি ঘটেছে। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যে কার্বন মনোক্সাইড গ্যাস লিকেজের কারণে কিন্তু যে এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং অন্যদিকে অবশ্য মানে বরাবরই আমরা যেটি দেখতে পাই যে নীতি নির্ধারকদের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়, এই ঘটনার ক্ষেত্রেও ঠিক এমনটি দেখা যাচ্ছে। অর্থমন্ত্রী তিনি যে চট্টগ্রাম পরিদর্শন করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। আমরা অবশ্য তাকিয়ে আছি যে কি ব্যবস্থা নেওয়া হয় তদন্ত কমিটির প্রতিবেদন। রবিন, এবারও কি বরাবরের মতো এই যে শ্রমিকদের যে নিরাপত্তা সেটি কি উপেক্ষিতই রয়ে যাচ্ছে বা রয়ে গেল? না, সেই বিষয়টি কিন্তু আবারও আলোচনায় এসেছে। আসলে আপনি যদি বলতে যে প্রায় প্রতি বছরই কিন্তু যে চট্টগ্রামে অর্থাৎ যে শিপইয়ার্ডে এরকম দুর্ঘটনা ঘটে এবং প্রাণহানির ঘটনা ঘটে, কিন্তু তারপরেও যে এই যে শ্রমিকদের যে নিরাপত্তার যে বিষয়টি সেটি আলোচনায় আসে, কিন্তু পরবর্তীতে আবার কোথায় যেন হাওয়া হয়ে যায়। এ নিয়ে কিন্তু আইনও তৈরি করা হয়েছে, কিন্তু যথাযথ যে নজরদারির যে বিষয়গুলো রয়েছে কিংবা কর্তৃপক্ষের যতটা দায়িত্ব পালন করা দরকার সেটি আসলে যে ঠিকঠাক মতন পালন করা যে হয় না, এগুলো কিন্তু যে প্রতি বছর এই যে মৃত্যুর ঘটনা বা প্রাণহানির মিছিল সেটি কিন্তু যে বড় একটি উদাহরণ। শ্রমিকদেরকে কিন্তু এখানে যে বহুমাত্রিক ঝুঁকি নিয়ে মানে কাজ করতে হয়, যে এখানে যে কেবলমাত্র যে এই যে মানে এরকম একটি ঘটনাতে নানান সময় বিস্ফোরণ ঘটে, শ্রমিকরা উপর থেকে পড়ে যান, এরকম নানান ধরনের দুর্ঘটনার মুখোমুখি হন শ্রমিকরা। এরকম মানে এই জাহাজ ভাঙা শিল্পে যখন শ্রমিকরা কাজ করেন তাদেরকে বহুমাত্রিক ঝুঁকি নিয়ে কাজ করতে হয়, এবং এই কারণে প্রায় প্রতি বছরই প্রাণহানির ঘটনা ঘটছে। এবং একটি পরিসংখ্যান যদি দেই 2005 থেকে 2024 সাল পর্যন্ত এই 2 দশকের একটি পরিসংখ্যান আমাদের সামনে রয়েছে। তো সেখানে যে তথ্যটি রয়েছে, এই 2 দশকে 257 জন শ্রমিকের মানে প্রাণহানি ঘটেছে। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে সংখ্যাটা কত বড় ধরনের। তবে এই নিয়ে আসলে যে যদিও নানা ধরনের আইন রয়েছে এবং বাংলাদেশ হংকং কনভেনশন অনুমোদন করেছে, কিন্তু তারপরেও যে শ্রমিক অধিকার, শ্রমিকদের পর্যাপ্ত নিরাপত্তা কিংবা যে শ্রমিকদের যথাযথ মজুরির যে ব্যবস্থা সেটি কিন্তু এখনও উপেক্ষিত রয়ে গেছে, এবং তার ফলে কিন্তু যে বারবার এই ধরনের ঘটনাগুলো ঘটছে। তো এই ছিল। রবিন, অসংখ্য ধন্যবাদ আলোচনা যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ রাব্বি। শিপইয়ার্ড দুর্ঘটনা এবং রোধে করণীয় এবং সরকারের সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনায় স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক রবিন। এদিকে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে দুটি বাণিজ্যিক মাদার ভ্যাসেলের মধ্যে সংঘর্ষ হয়েছে। জাহাজ দুটি সংঘর্ষের কারণে গ্যাস অয়েলবাহী জাহাজ সিএস পাইকের ইঞ্জিনে পানি ঢুকতে শুরু করেছে। জাহাজটির 21 জন নাবিককে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিকেলে আলফা অ্যাঙ্করেজে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ সিএস পাইক নোঙর করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাল্ক ক্যারিয়ার লাইবেরিয়ান জাহাজ সানশাইনের সঙ্গে সংঘর্ষ হয়। খবর পেয়ে নৌবাহিনীর দুটি উদ্ধারকারী জাহাজ নিয়ে ঘটনাস্থলে ছুটে যান সোয়ার্স সদস্যরা। একই সময়ে উদ্ধারে এগিয়ে আসে উপকূলরক্ষী কোস্ট গার্ডের উদ্ধারকারী দুটি জাহাজ। সানশাইন জাহাজে 52,000 মেট্রিক টন গম এবং সিএস পাইকে 33,000 টন গ্যাস অয়েল রয়েছে। হামে সুরক্ষা বলয় ভেঙে পড়ায় প্রতিদিনই ঝরছে 4 থেকে 5 জনের প্রাণ। আক্রান্তদের যারা জটিল নানা রোগে আক্রান্ত তাদেরই বেশি মৃত্যু হচ্ছে। পর্যাপ্ত টিকা থাকলেও শিশু নির্বাচনে সংখ্যাতাত্ত্বিক ঘাটতি আছে বলে মনে করছেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক। এদিকে চলতি বছর পরিবর্তন হচ্ছে ডেঙ্গুর জিনোটাইপ। ডেন 3-তে আক্রান্তের হারই বেশি। আয়েশা সিদ্দিক, সামিয়া রিপোর্ট।
হামে মৃত্যুর সংখ্যা প্রায় শূন্যে নামিয়ে আনা একটা দেশে কি করে আবারও ভয়ঙ্কর রূপে ফিরতে পারে এই মরণঘাতী, তার অন্যতম উদাহরণ বাংলাদেশ। 2 দশক পর গেল মার্চে দেশে ছড়িয়ে পড়ে হামের প্রাদুর্ভাব, যার জন্য নিয়মিত টিকার ক্যাম্পেইন না হওয়া ও অন্তর্বর্তী সরকারের টিকা কেনায় ভুল নীতিকে দায়ী করে সরকার। পরিস্থিতি মোকাবেলায় সারা দেশে ক্যাম্পেইন হলেও থামানো যাচ্ছে না মৃত্যুর সংখ্যা। এখনও প্রতিদিন গড়ে প্রাণ ঝরছে 4 থেকে 5 জনের, আর আক্রান্তের হার 1000-এর বেশি। সাধারণভাবেই প্রশ্ন জাগে টিকা দেওয়ার পরও কেন বন্ধ হচ্ছে না হামে প্রাণহানি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সুরক্ষা বলয় ভেঙে পড়ায় নানা জটিল রোগে আক্রান্তরাই বেশি কাবু হচ্ছে। পর্যাপ্ত টিকা থাকলেও কার্যক্রম বাস্তবায়নে ঘাটতি আছে বলেও মনে করছেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক। এখানে কোথাও একটা সংখ্যাতাত্ত্বিক ঘাটতি আছে আমি মনে করি। তো এটা আসলে ওইভাবে না নিয়ে যে কারণেই এটা সংখ্যাতাত্ত্বিক যে গ্যাপটা আছে সেটা আমাদের তো প্রতি বছর আবার মাইক্রো প্ল্যান হয় ইপিআই, এটা নেক্সট মাইক্রো প্ল্যানে এটা কভার করে ফেলতে হবে কোথাও ঘাটতি থেকে থাকলে। হামের টিকা শিশুদের শরীরে কার্যকর হতে সময় লাগে 4 সপ্তাহ। পরবর্তীতে এই টিকা শিশুদের শরীরে কি ধরনের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলছে, টিকা কার্যকর হচ্ছে কিনা এ নিয়ে গবেষণা করছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট। হাম নিয়ে উদ্বেগের মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। টানা বৃষ্টি আর জমে থাকা পানিতে দ্রুত বংশবিস্তার করতে পারে এডিস মশা, ফলে বাড়ছে ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি। প্রতিদিনই ডেঙ্গুতে মৃত্যুর ঘটনাও ঘটছে। আইসিডিডিআরবির গবেষক শফিউল আলম বলেন, এবছর ডেঙ্গুর জিনোটাইপ পরিবর্তন হচ্ছে। ডেন 2-র চেয়ে এখন ডেন 3 ধরনে বেশি আক্রান্ত হচ্ছে। এতে চলতি বছরের তুলনায় আগামী বছর বাড়তে পারে আক্রান্তের হার। 19 সাল থেকে এখন পর্যন্ত, গত বছর পর্যন্ত সেটা ডেন 2 ছিল, এবার শোনা যাচ্ছে যে ডেন 3টা আবার বেশি হচ্ছে। হয়তো বা এইভাবে চলতে থাকলে আগামী বছর একটা বড় আউটব্রেক হতে পারে। ডেঙ্গুর টিকা আবিষ্কারেও কাজ করছে গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। এবার সরকারের 180 দিন নিয়ে বিশেষ রিপোর্ট। দায়িত্ব নেয়ার 180 দিনের মধ্যে ক্রীড়াঙ্গনে আমূল পরিবর্তন এনেছে বর্তমান সরকার। দেশের ইতিহাসে প্রথমবার খেলোয়াড়দের জন্য চালু হয়েছে ভাতা ও ক্রীড়া কার্ড। খেলোয়াড় তৈরিতে 10 থেকে 14 বছর বয়সী ক্রীড়াবিদদের জন্য আয়োজন করা হয়েছে নতুন কোরি স্পোর্টস। ক্রীড়াঙ্গনে বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে দেখব ফাহিম ইসলামের রিপোর্ট। নবনিযুক্ত প্রতিমন্ত্রী সরকার গঠনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার ছিল ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। সরকার গঠনের পর সেই লক্ষ্যেই কাজ শুরু করেন বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ক্রিকেট, ফুটবল ছাড়া দেশের অন্যান্য ডিসিপ্লিনের খেলোয়াড়রা হরহামেশাই ভোগেন আর্থিক অনিশ্চয়তায়, যার কারণে ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক সম্ভাবনাময় অ্যাথলিট তরুণ বয়সেই খেলা ছেড়ে জীবিকা নির্বাহের জন্য বেছে নেন অন্য পেশা। পিছিয়ে থাকা ফেডারেশনগুলোর অ্যাথলিটদের আর্থিক নিশ্চয়তার জন্য দেশের ইতিহাসে প্রথম ক্রীড়া ভাতার সঙ্গে ক্রীড়া কার্ড চালু করে বর্তমান সরকার। এই পরিকল্পনার আওতায় বিভিন্ন ডিসিপ্লিনের 300 অ্যাথলিট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছ থেকে মাসিক 1 লাখ টাকা করে বেতন পাচ্ছেন। ভবিষ্যতে আরও 200 ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতার আওতায় আনার পরিকল্পনা আছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। প্রতি মাসে আমাদের যে ক্রীড়া ভাতা প্রদান করে আমরা চেষ্টা করছি যে খেলোয়াড়দের পেশাগত স্বীকৃতি বা পেশাদারিত্বর জায়গাটি নিশ্চিত করতে। খেলোয়াড়দের শুধু স্বাবলম্বী নয়, খেলোয়াড় তৈরিতেও বিভিন্ন উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। প্রথমবারের মতো আয়োজিত হয়েছে নতুন কোরি স্পোর্টস। সারা দেশ থেকে এই ক্রীড়াযজ্ঞে অংশ নিয়েছে 1,70,000-এরও বেশি ক্ষুদে ক্রীড়াবিদ। নতুন কোরি স্পোর্টস থেকে উঠে আসা সেরা ক্রীড়াবিদদের নিয়েও দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের। দেশের স্পোর্টসের পাইপলাইন সমৃদ্ধ করার পাশাপাশি এই ক্রীড়াবিদদের হাত ধরেই অলিম্পিকের পদকখরা মিটবে বলে প্রত্যাশা যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর। এই নতুন কোরি স্পোর্টসের মাধ্যমে আমরা পাইপলাইনে আমরা খেলোয়াড় তৈরি কার্যক্রম শুরু করেছি। অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে 10 বছর পরে যাতে তাদের খেলার সেই সুযোগটি আমরা তৈরি করে দিতে পারি। নতুন কুড়ির মাধ্যমে জাতীয় পর্যায়ে খেলতে পেরে আরও বেশি অনুপ্রাণিত হয়েছেন ক্ষুদে ক্রীড়াবিদরা। ক্রীড়া ভাতা পেয়ে আর্থিকভাবে সচ্ছল হওয়ায়
খেলায় আরও মনোযোগী হচ্ছেন অ্যাথলিটরা। প্রত্যেকটা খেলোয়াড়ের ভিতরেই একটা স্প্রিয়া থাকে যে আমাকে পারতে হবে, আমাকে এই ক্রীড়াবাতাটা ধরে রাখতে হবে। প্রধানমন্ত্রী যে আমাদের খেলার ক্রীড়াবাতা আওতায় এনেছেন, আমরা অনেক উৎসাহিত হয়েছি। আগে যারা চিনতো না যে আমরা খেলতাম, সেরকম করে চিনতো না, এখন আমাদেরকে চিনতেছে। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন অ্যাথলিটদের নিয়ে পরিকল্পনা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রথমবারের মতো দেশে অনুষ্ঠিত হবে নতুন কুড়ি প্যারা স্পোর্টস। ক্রীড়াকে পেশা হিসাবে গড়ে তুলতে ক্রীড়া কার্ডের পাশাপাশি খেলোয়াড়দের স্বাবলম্বী করতে ভাতা প্রদান করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এছাড়া সারা দেশে একযোগে চালু হয়েছে নতুন কুড়ি স্পোর্টস, যেখান থেকে তৈরি হবে বাংলাদেশের আগামীর তারকারা। জাতীয় স্টেডিয়াম থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। তরুণ জনগোষ্ঠীকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরের পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারি বেসরকারি উদ্যোগ বাড়ানোর তাগিদ দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এফডিসিতে আয়োজিত ছায়া সংসদে এই আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান জরুরি। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এফডিসিতে আয়োজন করা হয় ছায়া সংসদ। উঠে আসে তরুণদের সম্ভাবনা ও চ্যালেঞ্জের নানা দিক। ডিবেট ফর ডেমোক্রেসির এই আয়োজনে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। বলেন, শুধু সরকারি উদ্যোগে নয়, যুবশক্তিকে কাজে লাগাতে বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে। আশা করব যে আমাদের এই দক্ষ যুবশক্তি গড়ে তোলার জন্য সরকারের যেমন ভূমিকা রয়েছে, ঠিক তেমনি বেসরকারিভাবেও সকলের ভূমিকা রয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ তৈরির উপর গুরুত্ব আরোপ করেন মন্ত্রী। ট্রেনারদেরও ট্রেনিং প্রয়োজন আছে কিনা সে বিষয়গুলো কিন্তু আমি নিয়ে কাজ করছি এবং তাদেরকে আরো দক্ষ করার জন্য এবং আমাদের প্রত্যেকটি যে প্রশিক্ষণের যে ট্রেড রয়েছে 83টি, সেগুলো নিশ্চিত করার জন্য এবং সঠিকভাবে প্রশিক্ষণ হচ্ছে কিনা সেগুলো নিশ্চিত করার জন্য আমি নিজে সরাসরি মনিটর করছি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বর্তমান সরকার কর্মমুখী শিক্ষার গুরুত্ব দিচ্ছে। সরকার যদি এই 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, প্রশিক্ষিত জনগোষ্ঠী তৈরি করে, দক্ষ জনগোষ্ঠী তৈরি করে, বিদেশে প্রফেশনালস প্রেরণ করে, অতি দক্ষ কর্মী প্রেরণ করে, আমরা মনে করি আমাদের বাংলাদেশের কর্মসংস্থানের বেকারত্বের যে খরা যাচ্ছিল, বেকারত্বের যে সমস্যা যাচ্ছিল, সেই সমস্যাটাকে এই সরকার ওভারকাম করতে পারবে। অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। তারুণ্যের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং দেশের উন্নয়নে যুবশক্তির ভূমিকা নিয়ে দুই দলের বিতর্কিকদের যুক্তির ঝড়ে জমে ওঠে প্রতিযোগিতা। শেষ পর্যন্ত বিতর্কে হা পক্ষ জয়ী হয়ে বিজয়ের মুকুট ওঠে সরকারি দলের মাথায়। উম্মেহানি, সময় সংবাদ, ঢাকা। 1,90,000 ইয়াবা সহ গ্রেফতারের সময় নিজের পরিচয় গোপন করে দিনমজুর সোনা মিয়ার নাম ঠিকানা দিয়েছিলেন রোহিঙ্গা নাগরিক রমজান। পরে জামিনে বেরিয়ে পালিয়ে যান তিনি। এ মামলায় তার দেয়া পরিচয়ে সোনা মিয়া হয়ে যান মৃত্যুদণ্ডের আসামি। পরে আদালতের নির্দেশে পুলিশ পুনরায় তদন্ত করলে উঠে আসে প্রকৃত চিত্র। আয়নাবাজির শিকার সোনা মিয়াকে মুক্তি দিয়েছেন আদালত। সকালে কারাগার থেকে বেরিয়ে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানব সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে। মৃত্যুদণ্ডের আসামি হয়ে কারাগারে যাওয়া সোনা মিয়া ফিরলেন নতুন জীবন নিয়ে। 1 মাস 21 দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন তিনি। কারাফটকে অপেক্ষায় থাকা স্ত্রী, সন্তান আর স্বজনদের পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। ঘটনা 2020 সালে। ওই বছরের 1 মার্চ কক্সবাজারের রামুতে গোয়েন্দা পুলিশের অভিযানে 1,90,000 পিস ইয়াবা সহ গ্রেপ্তার হন 5 জন। ওই ঘটনায় করা মামলায় এক আসামির কাছে পাওয়া জন্ম নিবন্ধনের ফটোকপি সূত্র ধরে আসামি করা হয় সোনা মিয়া নামে এক ব্যক্তিকে। একই বছর সেপ্টেম্বরে আদালতে দেয়া অভিযোগপত্রেও বলা হয় সোনা মিয়ার প্রকৃত নাম ঠিকানা যাচাই করা সম্ভব হয়নি। 2022 সালের জুনে জামিনে বেরিয়ে আত্মগোপনে চলে যান সোনা মিয়া নামধারী ওই আসামি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চলতি বছরের ফেব্রুয়ারিতে সোনা মিয়া সহ 2 আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত। এরপর 23 জুন গ্রেপ্তার হন প্রকৃত সোনা মিয়া। আদালতে তিনি দাবি করেন ওই মামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এই বিষয়টা তো আমার কাছে যোগসাধ্য সেজন্য মনে হয়েছে যে তারা একসাথেই ছিল, একই জায়গায় ছিল বছরের পর বছর। তার এনআইডিটা সে কেন ব্যবহার করবে যদি যোগসাজশ না থাকে? আইনজীবী জানান 4টি সত্ত্বে তাকে মুক্তি দিয়েছেন আদালত। 4টি সত্যের মধ্যে তার এনআইডি, পাসপোর্ট যদি থাকে তাহলে এগুলো জমা রাখতে বলা হয়েছে, ঠিকানা পরিবর্তন না করতে বলা হয়েছে। সোনা মিয়ার দাবি, এই আয়নাবাজির নেপথ্যে থাকা প্রকৃত আসামি রমজানকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারাগারে যখন আমার জিজ্ঞেস করে তুমি কিসের মামলা জানো, আমি স্যার জানি না।
আমার কোনো মামলা নাই, প্রথমার মৃত্যুদণ্ড। সোনামিয়া কক্সবাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে কুতুবদিয়াপাড়া বাসিন্দা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ইতালির রোমে নৃশংস হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের 3 সদস্যকে তাদের গ্রামের বাড়ি নোয়াখালীতে দাফন করা হয়েছে। এর আগে তাদের মরদেহ দেশে পৌঁছে সঙ্গে ফেরেন পরিবারের আরেক সদস্য। হামলায় গুরুতর আহত অয়ন। গ্রামের বাড়িতে মরদেহ পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। হত্যাকাণ্ডের 1.5 মাস পর নোয়াখালীতে নিজ গ্রামের বাড়িতে ফিরল ইতালি প্রবাসী একই পরিবারের 3 সদস্যের নিথর দেহ। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পুরো পরিবার হারানোর ক্ষত আর তাদের মরদেহের ভার নিয়ে দেশে ফিরলেন আমির হোসেন অয়ন। আততায়ীর আক্রমণে বাবা, মা ও ছোট বোন প্রাণ হারালেও বেঁচে যান তিনি। গত 26 জুন ইতালির রোমে হত্যাকাণ্ডের শিকার হন অয়নের বাবা, মা ও বোন। বাসায় ফিরে ঘটনাস্থলে শাহাদত হোসেন নামের এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র হাতে দেখতে পান অয়ন। জানান তাকে হামলা করে পালিয়ে যায় শাহাদত। অচেতন অবস্থায় অয়নকে উদ্ধার করেন প্রতিবেশীরা। অয়ন ও তার স্বজনদের দাবি, নিহত বাবুলের কাছে 16 লাখ টাকা পেতেন শাহাদাত। এরই জেরে বাবুলকে বিভিন্ন সময় হুমকি দিচ্ছিল শাহাদাত। অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। এত বড় একটা ঘটনা ঘটিয়ে সেই পার পাওয়ার কোনো সুযোগ নাই, তাকে অবশ্যই আইনের মুখোমুখি করতে হবে। আমরা খুনির সর্বোচ্চ সাজা কামনা করি। খুনি যদি বাংলাদেশে এসে থাকে, যেন এই দেশের আইনে তার বিচার হয়। বাদ মাগরিব জানাজা শেষে 3 জনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে এখনও পলাতক আছেন একমাত্র অভিযুক্ত শাহাদাত হোসেন। সময় সংবাদ, নোয়াখালী। রাজধানীর কাঁচা বাজারে বেশিরভাগ সবজির দাম স্থিতিশীল, তবে সপ্তাহের ব্যবধানে কেজিতে 30 টাকা পর্যন্ত কমেছে কাঁচা মরিচের দাম। ডজনে 10 টাকা কমেছে ডিমের দাম। অন্যদিকে মুরগি ও মাছের দরে বড় পরিবর্তন নেই। রাজধানীর কারওয়ান বাজার ছুটির দিনে অন্যান্য সপ্তাহের চেয়ে কিছুটা স্বস্তি এখানকার সবজির বাজারে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজিতে, তবে বেগুনের কেজি 120 টাকা। মাঝে কিছুদিন চড়া থাকলেও এ সপ্তাহে কমেছে কাঁচামরিচের দাম, বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। চাহিদা অনুযায়ী যদি আমাদের ফসল না হয় সেক্ষেত্রে দাম বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। ডিমের বাজারেও কিছুটা স্বস্তি। সপ্তাহের ব্যবধানে ডজন প্রতি কমেছে 10 টাকা। যত ওয়েদার ভালো হইব তো আস্তে আস্তে শাকসবজি আইব, মাছ তোর ঘরে আইব, তখন আস্তে আস্তে চাপ কমে যাইব। তবে পরিবর্তন নেই মুরগির বাজারে। পোলট্রি 190, সোনালী 340 এবং লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 380 টাকা কেজিতে। বিক্রেতারা বলছেন সরবরাহ স্বাভাবিক থাকায় দামও স্থিতিশীল। গত সপ্তাহে আমি যা বাজার কিনছি তার চেয়ে 10 টাকা 20 টাকা কমে আছে। মাছের দরেও নেই বড় ওঠানামা। পাঙ্গাস 220, তেলাপিয়া 240, চাষের কই 200, চাষের শিং 350 থেকে 400 টাকা কেজি। এছাড়া কাতলা 340 থেকে 360 এবং রুই বিক্রি হচ্ছে 340 থেকে 350 টাকা কেজিতে। যতটুকু পর্যায়ে মাছ হওয়া প্রয়োজন বাজারের মধ্যে, এতটুকু পর্যায়ে আইতাছে না। বিক্রেতাদের দাবি, স্বাভাবিক আবহাওয়া ও সরবরাহ ঠিক থাকায় সবজি ও ডিমের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। 7 এসপি সহ পুলিশের আরও 56 কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে প্রজ্ঞাপন। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে 7 জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আর 49 জন পরিদর্শক পদমর্যাদার। আলাদা প্রজ্ঞাপনে বলা হয়, এই 56 কর্মকর্তার চাকরির বয়স 25 বছর পূর্ণ হয়েছে। এজন্য সরকারি চাকরি আইনের 45 ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হলো। কর্মকর্তারা সবাই সহকারী পরিদর্শক হিসেবে পুলিশে যোগ দিয়েছিলেন, যাদের মধ্যে 7 জন সহকারী পুলিশ সুপার পর্যন্ত পদোন্নতি পেয়েছিলেন। 56 জনের মধ্যে বেশিরভাগই চাকরি জীবনে বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে দায়িত্ব পালন করেন। এসএসসিতে শতভাগ ফেল করা বেশিরভাগ প্রতিষ্ঠানে পরীক্ষার্থীর সংখ্যা 15 জনের কম। এসব প্রতিষ্ঠানে পড়াশোনার তেমন কোনো পরিবেশও নেই। কিভাবে এই প্রতিষ্ঠান অনুমোদন পেল, সেই প্রশ্ন তুলেছেন শিক্ষা গবেষকরা। বোর্ড বলছে 312টি প্রতিষ্ঠানকে দেয়া হচ্ছে শোকজ।
নুরে আলমের রিপোর্ট। ময়মনসিংহের ফুলবাড়িয়ার শহীদ স্মৃতি গার্লস হাই স্কুল থেকে এবছর 5 জন এসএসসি পরীক্ষা দিয়েছে, যাদের সবাই ফেল করেছে। স্কুলে শিক্ষক আছেন 7 জন। শিক্ষকরা বলছেন নানা সংকটের কারণে প্রতিষ্ঠানটির ফলাফল এমন খারাপ হয়েছে। খারাপ করার কারণ হলো আমাদের যে গণিতের টিচার উনি নাই, দীর্ঘদিন তো যে বেতন পায় না, এই জন্য আসে না। হঠাৎ করে এই বছর বিল বেতন না পাওয়ার কারণে এই প্রতিষ্ঠানটি এই শূন্যপথে চলে গেছে। গাজীপুরের মেদুয়া সিনিয়র আলিম মাদ্রাসা থেকে এবার 18 জন পরীক্ষা দিয়ে একজনও পাশ করেনি। শিক্ষক আছেন 18 জন। তারা সন্তানদের প্রতি খুব একটা বেশি সচেতন না পড়াশোনার দিকে। তারা চিন্তা করে যে পড়াশোনা করে কি হবে। ক্লাস 7 থেকে যেসব মেয়েরা পড়ে তাদের বিয়ে দিয়ে দেয়। দেখা যায় যে ক্লাস করতেছে, তাকে ডেকে নিয়ে যাচ্ছে গার্ডিয়ান, হঠাৎ খবর পাইলাম যে বিয়ে হয়ে গেছে। একই চিত্র শতভাগ ফেল করা বেশিরভাগ প্রতিষ্ঠানের। এগুলো থেকে 15 জনের কম শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। শতাধিক প্রতিষ্ঠান থেকে মাত্র 5 থেকে 7 জন পরীক্ষার্থী অংশ নেয়। আবার কয়েকটিতে পরীক্ষার্থী ছিল মাত্র 1 জন। শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের মধ্যে 72% মাদ্রাসা। এসব প্রতিষ্ঠানকে শোকজ করেছে শিক্ষা বোর্ড। ধাপে ধাপে তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। তাদের কোনো অবহেলা বা তাদের কোনো সমস্যা আছে, তাদের নিজেদের কোনো হেয়ালিপনার জন্য এরকমটি হয়েছে, তাহলে অবশ্যই তাদেরকে আমাদের আইনের আওতায় আনতেই হবে। শিক্ষা গবেষকরা বলছেন এসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রাসঙ্গিকতা আছে কিনা সেটি খতিয়ে দেখতে হবে। পুরো উপজেলার মধ্যে মাত্র 1 জন শিক্ষা অফিসার থাকে, তার সাথে 1 জন বা 2 জন সহকারী শিক্ষা অফিসার থাকে। ওনাদের দিয়ে পুরো জায়গাটাকে ম্যানেজ করা সম্ভব না। তাছাড়া ওনারা অন্য আরও অনেক কাজে ব্যস্ত থাকেন। এছাড়াও যে কথাটা হলো যে ধরেন ডিস্টেন্স মনিটরিংয়ের যে ব্যবস্থাটা, এটাও করতে পারেন আপনি। এবার এত শিক্ষার্থী কেন ফেল করলো সেই কারণও অনুসন্ধানের পরামর্শ গবেষকদের। বিগত সময়ে নিয়ম নীতির তোয়াক্কা না করে অনেক শিক্ষা প্রতিষ্ঠানেরই অনুমোদন দেয়া হয়, যেগুলোতে শিক্ষার মান তো দূরের কথা, পরিবেশই নেই। সংশ্লিষ্টরা বলছেন এসব প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ ইনিংসটা বাবা মাকে উৎসর্গ করেছেন তানজিদ তামিম। ছোটবেলার আইডল আডাম গিলক্রিস্টের কাছ থেকে প্রশংসা পেয়ে রোমাঞ্চিত টাইগার ওপেনার। অস্ট্রেলিয়ার কন্ডিশনে বিশ্বসেরা বোলারদের বিপক্ষে সেঞ্চুরি কীর্তি আত্মবিশ্বাস যোগাচ্ছে তাকে। ওরা অনেক ভালো বোলিং করছে, তো আমাদেরও চেষ্টা ছিল যে আমরা এক্সট্রা কিছু করব না। আর দিন শেষে আমার যে বললেন সেকেন্ড টেস্টে একটা সেঞ্চুরি, সত্যি অনেক ভালো লাগার একটা মুহূর্ত আমার। যেহেতু ওরা নাম্বার 1 টিম, টাফ টাইম তো অবশ্যই দিবে, বাট আমার কাছে যেটা মনে হয়েছে ওদের এগেইনস্টে নতুন বলে খেলাটা একটু ডিফিকাল্ট ছিল। আমি জানি ওরা যখন উইকেট পাবে না তখন ওরা অনেক হার্ড টাইম দিবে, সেটা বোলিং করে বা মুখে কথা বলে হোক, বাট ওরা করেছে কিছুটা। যেহেতু আমি আগে থেকে রেডি ছিলাম, অতটা আমি গুরুত্ব দেই না জিনিসটা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, মিলছে না পর্যাপ্ত সিএনজি। ঢাকার বাইরে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। যান্ত্রিক ত্রুটিতে বড় পুকুরিয়ার প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণ ভারতের, জানালেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। আমন্ত্রণ জানানো হয়েছে ব্রিক্স সম্মেলনেও। শিপইয়ার্ডে ট্যাঙ্কার কাটার সময় ছড়ায় বিষাক্ত গ্যাস, আক্রান্ত হয়ে 9 শ্রমিকের মৃত্যু। সীতাকুণ্ডের দুর্ঘটনায় গুরুতর অসুস্থ 13, ছিল না পর্যাপ্ত নিরাপত্তা। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।